ইউনিভার্সিটি বন্ধ থাকার নজিরও আমরা দেখেছি সেই সময়। তো সেক্ষেত্রে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি 2007-2008 সেশনে ভর্তি হলাম, আহ সবে মাত্র তত্ত্বাবধায়ক সরকার বিদায় নেবে নেবে এমন একটা অবস্থায় আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো, আহ, রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তৎকালীন রাজশাহী ইউনিভার্সিটি ছাত্রলীগের প্রেসিডেন্ট ইব্রাহিম হোসেন মুন এবং সাধারণ সম্পাদক আইন উদ্দিন আইন, যিনি বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদের একজন সম্মানিত সাংসদ, তাদেরকে আমরা পেয়েছি। ভাইদের নেতৃত্বে আমরা একত্রিত হওয়ার যখন চেষ্টাও করতাম, আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা আমাদেরকে চারপাশ দিয়ে ঘিরে নিত, ঘিরে নিয়ে এক ধরনের মানসিক অত্যাচার আর করার চেষ্টা করতো, ওখানে যেন আমরা একত্রিত হতে না পারি। তারপরেও সেটা যদি পেরিয়ে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করতাম বা আমাদের সাপ্তাহিক মিছিল ছিল, সেই মিছিলে যদি অংশগ্রহণ করতে যেতাম, তাহলে আমরা শারীরিকভাবে কিন্তু নির্যাতনের শিকারও হতাম। এভাবেই 2009 সালের 11ই মার্চ আমরা আমাদের সাপ্তাহিক মিছিল, সেদিন ছিল সম্ভবত না, সেদিন ছিল বুধবার, আমরা আমাদের ছাত্রলীগের টেন্ট থেকে আমরা যখন মিছিল বের করে সামনের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আমাদেরকে চারদিক দিয়ে কর্ডন করে নেয় রীতিমতো। ওদেরকে তো আমরা প্রথম থেকেই দেখেছি, ওদের অস্ত্র শস্ত্র হয়তোবা খুব আশেপাশেই থাকে, যেটা মিনিটের মধ্যে তাদের হাতে চলে আসে। তা 11ই মার্চে আমাদের মিছিলটাকে সামনে থেকে পেছন থেকে যখন ঘিরে নেওয়া হয়, তখন কিন্তু 2009 সাল, মানে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, সেই সময় আমাদের চারপাশে ঘিরে নিয়ে আমাদেরকে লাঠি সোটা দিয়ে, হকি স্টিক দিয়ে, রামদা কিরিচ দিয়ে কিন্তু তারা আঘাত করে, আমরা পালিয়ে যেতে বাধ্য হই। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগের একেবারে প্রারম্ভিক সময়, স্বাভাবিকভাবে অনেকেই তো বলে বিভিন্ন সময় যে সরকারগুলিও ছাত্র সংগঠন অনেক প্রভাবশালী, প্রশাসনের সহযোগিতা পাবে এরকম, কিন্তু আমরা 2009 সালে আমরা যখন শিবির দ্বারা তখন বেষ্টিত হয়ে যায়, তাদের দ্বারা নির্যাতিত হয়ে, আমরা কিন্তু তখনও কারো সহযোগিতা পাইনি। বা ওই 1980-র দশক থেকে স্থায়ী আবাস গড়ে তোলা যে স্থায়ী আস্তানা হয়ে উঠেছিল ছাত্র শিবিরের রাজশাহী ইউনিভার্সিটিকে শিবিরের ক্যান্টনমেন্টও বলা হতো, যেটা 1971 সালে পাক হানাদার বাহিনীরা কিন্তু প্রায় ক্যান্টনমেন্ট হিসেবে ইউজ করেছিল রাজশাহী ইউনিভার্সিটি জোহা হলকে। আপনারা জেনে থাকবেন রাজশাহী ইউনিভার্সিটিতে জোহা হলের পাশে কিন্তু একটি বুদ্ধিজীবী গোরস্থানও আছে, যেখানে অসংখ্য মানুষকে, অসংখ্য বুদ্ধিজীবীকে ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করা হয়। তো যাই হোক, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম থেকেই ইসলামী ছাত্র শিবিরের সেই যে নির্মম অত্যাচার, সাধারণ ছাত্র আর ছাত্রলীগ হলে তো কথাই নেই, সেটা দেখে এসেছি। তারই ধারাবাহিকতায় 2010 সালের 8ই ফেব্রুয়ারি গভীর রাতে একটা মিনি মুক্তিযুদ্ধই সেদিন হয়তো আর সংগঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের প্রথম প্রহর যেমন 25শে মার্চের কালো রাতে যেমন নিরীহ বাঙালি উপর পাকিস্তানি হায়নারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা প্রায় ঘুমন্ত অবস্থায় ছিলাম, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা, সাধারণ ছাত্রীরা। গভীর রাত 2টার দিকে ছাত্র শিবিরের নেতা কর্মীরা আমাদের উপর নির্মম হামলা করেছিল এবং আমাদের 8 থেকে 10 জন ছাত্রলীগের নেতা কর্মী হাত পায়ের রক কেটে দিয়েছিল। আমাদের ফারুক ভাইকে নির্মম ভাবে হত্যা করে চরম পৈশাচিক ভাবে, আমাদের ধর্মীয় ভাবে, কোনো ধর্মেই হয়তো বা এটা স্বীকৃতি দেয় না যে একটি মৃত লাশকে ম্যানহোলের মধ্যে ফেলে দেয়। আমাদের ফারুক ভাই মারা যাওয়ার পরে হয়তো বা সে মারাও যায়নি, আমরা তো উপস্থিত ছিলাম না, গভীর রাতে তাকে হত্যা করে টানতে টানতে নিয়ে যে কিন্তু ম্যানহোলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো এরকম প্রেক্ষাপট, এরকম পরিস্থিতি কিন্তু আমরা সচক্ষে দেখেছি। আমরা বাস্তবতার শিকার, আমরা বাস্তবে নির্যাতিত হয়েছি ছাত্র শিবির দ্বারা। তারই ধারাবাহিকতায় 2010-এর পরে 2011, 12, 2013-তে আমি যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হই। আমি একটু জিজ্ঞেস করতে চাই, এখানে আপনারা কি প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাননি তখন? এই ধরনের একটা ঘটনা যে ঘটেছে, আমরা প্রশাসন থেকে আমরা সহযোগিতা বলতে আসলে ওই সময়টা আমার তো আমি যেটা দেখেছি যে রাজশাহী ইউনিভার্সিটিতে হয়তো বা প্রশাসনও নিরুপায় হয়ে যেত। আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু ভাই এখন সুইডেনে থাকেন, সুইডেন যুব আইন কনভেনার।
আহ আমি ভাইয়ের সাথে সার্বক্ষণিক থাকতাম, অপু ভাইয়ের সাথে আমি সার্বক্ষণিক ছিলামও। আমি তখন অপু ভাইয়ের কথাটা দেখেছি। উনি মুহূর্তে মুহূর্তে আমাদের তৎকালীন মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু ভাইকে ফোন দিচ্ছিলেন, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে ফোন দিচ্ছিলেন, আমাদের তৎকালীন আরএমপি কমিশনার, যিনি কমিশনারের নামটা আমি হয়তো ভুলে গেছি, আরএমপি কমিশনারকে বারবার ফোন দিচ্ছিলেন, কিন্তু কোনো দিক দিয়ে কিন্তু আমরা সেই সময় রেসপন্স পাইনি। উল্টো উল্টো তৎকালীন আমরা যখন এই ঘটনাটা শুনে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজলা গেট দিয়ে যখন প্রবেশ করতে যাই বিশ্ববিদ্যালয়ে, আমরা খুব বেশি জন ছিলাম না, 50 থেকে 60 জনের মতো ছিলাম। সেই সময় কিন্তু RAF-5 এর একটি টিম এসে প্রায় 2 থেকে 3টি পিক আপ এসে আমাদের উপরে কিন্তু উল্টো লাঠিচার্জ করে। আমরা জানি না ঘটনাটা আসলে কি ছিল, কেন এমন হয়েছিল, কিন্তু আমরা কিন্তু র্যাবের লাঠিচার্জের শিকার হয়েছিলাম সেই সময়। এবং ভেতরে আমাদের ছাত্রলীগের ভাইরা কিন্তু আহত হচ্ছিল। এবং ভোরবেলা আমরা পরবর্তীতে ফারুক ভাইয়ের লাশটা কিন্তু আবিষ্কার করি ম্যানহোলের ভেতরে। সামগ্রিকভাবে আমরা প্রশাসনের প্রাথমিক অবস্থায় প্রশাসনের সহযোগিতা তেমন পাইনি ওই সময়টায়। জি ধন্যবাদ। দেখুন, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই 1980-র দশক থেকেই কিন্তু ছাত্র শিবিরের একচ্ছত্র আধিপত্যটা ছিল, এবং তারা এমন ভাবে তাদের ভিত্তিটা গেঁথে নিয়েছিল যে তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্ছেদ করা কিন্তু আসলে অসম্ভব এবং অকল্পনীয় একটা ব্যাপার হয়ে গেছে। একটা সময় দেখবেন যে 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ছাত্রদলও ছাত্র শিবির দ্বারা কিন্তু নির্যাতিত হয়েছে, বিতাড়িত হয়েছে সেভারাল টাইমস রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে। ঘোষণা দিয়ে তারা ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারির হাতের কবজি কেটে নিয়েছে, যদিও বিএনপি ওয়াজ দ্য লিডিং পার্টি। তাদের একটা জোট শরিক হওয়া সত্ত্বেও শিবিরের এত বেশি আধিপত্য ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের বাইরে কথা বলা সে সময় আসলে অসম্ভব ছিল। 2006 সালে আমাদের ডক্টর তাহের স্যারকে হত্যা করার পর তৎকালীন শিবিরের মেবি অর্গানাইজিং সেক্রেটারি সালেহিনকে যখন আসামি করে মামলা করা হয়, সালেহিন কিন্তু রাজশাহী 0 পয়েন্টে, সাহেববাজার 0 পয়েন্টে মঞ্চে উঠে পুলিশের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে তোদের যদি সাহস থাকে তাহলে আমি সালেহি এখানে আছি, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যা। র্যাব কিংবা পুলিশের কিন্তু তখন সাহস হয়নি সালেহিকে সাহেববাজার 0 পয়েন্ট থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার। শিবির যদি না চাইতো, রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্রদলও কখনো মিছিল করতে পারতো না, ছাত্রদলকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করে দিত যে কোনো সময়। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, রাজশাহী ইউনিভার্সিটির ভর্তির ওই তরুণ সময়, মানে আমার শৈশব রাজনীতির শৈশবটা ঠিক এমন হয়েছিল 2010-এর সেই পৈশাচিক হত্যাকাণ্ড, সেই নারকীয় ঘটনাগুলো কিন্তু আমি সচক্ষে প্রত্যক্ষ করেছি। এরকম অভিজ্ঞতা যখন আমার হয়ে গেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে ফারুক ভাইয়ের লাশ, আমার ফিরোজ ভাই, সাইফুর রহমান, বাদশা ভাইয়ের রক কাটা শরীর দেখার পরে, রাহি ভাই ছিলেন, রুহুল ভাই ছিলেন, আমাদের প্রায় 10-12 জন ভাইয়ের 4 হাত পায়ের রক কেটে দেওয়া হয়েছিল। তাদের যে ভোগান্তি, তাদের যে কষ্ট, সেটা দেখার পর আমি মানসিকভাবে নিজেকে এমন ভাবে সেট আপ দিই যে আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে এই শিবিরকে আমি উৎখাত করেই ছাড়বো। পরবর্তীতে 2010 সালের 8ই ফেব্রুয়ারি পরবর্তীতে আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে আর স্লোগান দিতে দেইনি, মিছিল করতে দেইনি। এমনকি যদি দেখেছি যে এখানে শিবির আছে, তাৎক্ষণিক তাকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছি। আর এক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটি 2006-7 এবং 2007 সেশনের আমরা যারা বন্ধুরা ছিলাম তাদের ভূমিকা কিন্তু অগ্রণী ছিল, কারণ আমরা তখন উই আর দ্য ইয়ংগেস্ট স্টুডেন্টস, আমরা তখন ইয়ংগেস্ট ফোর্স অফ রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস লীগ। তো আমি ছিলাম, নয়ন ভাই বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান ভাইস প্রেসিডেন্ট, নয়ন ভাই ছিলেন, আরিফ ভাই ছিলেন, পলাশ ভাই ছিলেন, নামটা বলি, নাম বললে অনেক বড় লিস্ট হয়ে যাবে, আমার বন্ধু তৌহিদ আল আখির জন্য তাকিম ছিল। আমরা সার্বক্ষণিক কিন্তু প্রতি মুহূর্তে শিবিরকে প্রোটেস্ট করার জন্য প্রস্তুত হয়ে থাকতাম মানসিক ভাবেই, যে তাদেরকে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে থাকতে দিব না। এরকম সময়ের আমার এর আগে জালাল ভাই যেটা বললেন যে ওদের একটা রেড লিস্ট, হিট লিস্ট কিন্তু করা হয়, বরাবর হুমকি দেওয়া হয় যে আপনি হিট লিস্টে আছেন, আপনাকে মেরে ফেলা হবে, আপনার জীবন শেষ করে দেওয়া হবে, এরকম হুমকি কিন্তু আমি সেভারাল টাইমস পেয়েছি। সেই সময় আমি খুব মজা করতাম, আমি
ইউনিভার্সিটি লাইফের আগ পর্যন্ত কিন্তু একটু ঘরোয়া ছিলাম। হ্যাঁ, এবং খুব সিনেমা বাংলায়, বিশেষ করে কলকাতার যে বাংলা সিনেমাগুলো দেখতাম। আমার খুব প্রিয় নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ফাটা কেস্টের একটা ডায়লগ আমি ওদেরকে প্রায় শোনাতাম, যে দেখ আমার জন্মটা হয়েছে কিন্তু ওই যেখানে বোম তৈরি করিস তার আতুর ঘরে, আমি কিন্তু লাশের মধ্যে শুয়ে থাকি। তো আমাকে এসব হুমকি দিয়ে লাভ নাই, পারলে সাপ দেয়। আমি খুব মজা করতাম। আমাকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি, বিশেষ করে তৎকালীন প্রেসিডেন্ট ইমন, উনি অনেকবার আমাকে ফোন দিয়ে শাসানোর চেষ্টা করেছেন। আমাকে ফোন দিয়ে, এবং পরবর্তীতে আমার উপর যে হিট করেছে তৎকালীন রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র শিবিরের মানব সম্পদ বিষয়ক সম্পাদক, পরবর্তীতে প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু ওরফে হাসিব, যে আমাকে ফার্স্ট আমাকে চার্জ করে, আমাকে কোপ দেয় চাপাতি দিয়ে। এই ছেলেটিও কিন্তু আমাকে সেভারাল টাইমস আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে যে তোকে মেরে ফেলবো, তুই ক্যাম্পাসে আসিস না। আমি তখন তাকে চ্যালেঞ্জ করেছি যে আমি সবসময় ক্যাম্পাসে আসবো, পারলে আমাকে ঠেকাও। এর ধারাবাহিকতায় 2010-এর 8ই ফেব্রুয়ারির পরে রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের কোনো কর্মকাণ্ড আমরা হতে দেইনি 2012 সাল পর্যন্ত। 2012 সালের 2রা অক্টোবর, মেবি 3রা অক্টোবর, না সরি 4ঠা অক্টোবর ছিল রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট উপলক্ষে 2012 সালের সেপ্টেম্বরের লাস্ট থেকে শিবির অর্গানাইজড হতে শুরু করে যে তারা একটা শোডাউন দিবে বা ক্যাম্পাস পুনরায় দখল করবে। এরকম একটা মুহূর্তে 2012 সালের 2রা অক্টোবর রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্রলীগের 15 জনের মতো আমরা তখন কর্মী ছিলাম। আর তারা কিন্তু প্রায় 500 থেকে 700 প্রশিক্ষিত ওদের কর্মী, যারা এক নারায় তাকবীর বলে 500-700 জন একসঙ্গে অর্গানাইজড হয়ে যায়। তো আমাদের একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছিল 2012 সালের 2রা অক্টোবর। সেখানে আমাদের সঙ্গে, আমাদের এই 15-20 জনের সঙ্গে তারা পেরে ওঠেনি। আমরা কিন্তু সেই সময় পুলিশের মোটামুটি একটা সাহায্য পেয়েছিলাম। এর আগে 2012 সাল পর্যন্ত পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সরাসরি হেল্প করতে পারেনি বা হেল্প করেনি, যে কোনো কারণেই হোক আমরা জানি না। কিন্তু 2012 সালে আমাদের যখন শিবির এবং ছাত্রলীগের মুখোমুখি একটা সংঘর্ষ হয়, এতে মোটামুটি একটা সাপোর্ট পুলিশ আমরা পেয়েছিলাম, যে পুলিশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, কারণ আমরা সংখ্যা অনেক কম ছিলাম। আমরা 10 থেকে 15 জন ছিলাম, পরবর্তীতে আস্তে আস্তে 50-60 জন হয়েছি। কিন্তু ওরা কিন্তু 500-700 জন এক জায়গায় অর্গানাইজড ভাবে ছিল। তারা যদি একটা করে ঢিল মারে, সেই ঢিলের বিপরীতে আমাদের টিকে থাকা কিন্তু কঠিন ছিল। এবং তারা একই সঙ্গে ঢিল, রেল লাইনের পাথর, আপনি জানেন হয়তো বা আপনারা জানেন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশ কিন্তু রেল লাইন গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন কিন্তু খুব কাছে। তারা ব্যাগে করে রেল লাইনের সেই পাথর, কালো পাথরগুলো নিয়ে আসতো। 500-700 জন যখন আমাদের উপর ওই বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করলো, এর মাঝে একজন আমাদেরকে গুলিও করে বসলো। সেই সময় আমাদের টিকে থাকা কিন্তু কঠিন ছিল। আমাদের এই 10-15 জনের আহ অদম্য সাহস বা শিবির প্রতিহত করার যে ঐকান্তিক চেষ্টা, আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে শিবিরকে আমরা প্রতিহত করবো এবং শিবিরকে বের করে দেবো। সেখানে অগ্রণী ভূমিকায় ছিলাম আমি, ছিলাম আমার বন্ধু তাকিম ছিল তৎকালীন রাজশাহী ইউনিভার্সিটি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট। আমি সে সময় ছিলাম সাংগঠনিক সম্পাদক। আমার আরেক বন্ধু ছিল জুবায়ের তানিম, সে সেই সময় আমাদের মাদার বক্স ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। তো আমাদের 3 জনের মোটামুটি লিডিং পজিশনে আমরা 3 জন ছিলাম। আমাদের 3 জনের নেতৃত্বেই সেই সংঘর্ষটা মানে প্রতিহত করি, আমরা সেই হামলাটা প্রতিহত করি। এবং শেষ মুহূর্তে আমরা কিন্তু শিবিরকে রাজশাহী ইউনিভার্সিটির প্রাচীর থেকে বের করে দিতে সক্ষম হই। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমরা রাজশাহী ইউনিভার্সিটি থেকে ছাত্র শিবিরকে ওই প্রথম বাউন্ডারির বাইরে বের করে দিতে কিন্তু সক্ষম হয়েছে। এরপর শিবির একটি ঘোষণা দিয়েছিল যে আমাদের 3 জনকে, দ্যাট ওয়াজ তুহিন, তানিম এন্ড তাকিম, আমাদের ট্রিপল টিকে তারা দেখে নেবে। হ্যাঁ, আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে দিবে না। এরই ধারাবাহিকতায় 21শে নভেম্বর 2012-তে আমার বন্ধু AKM তৌহিদ আল আখিরুজ্জামান তাকিম, তাকে রাতের অন্ধকারে মাথায় প্রায় 10 থেকে 12টি চাপাতির কোপ, 4 হাত পায়ের রক কেটে দিয়ে কিন্তু ফেলে দিয়ে যায় তাকে। আমার বন্ধু তাকিম 29 দিন আইসিইউতে ছিল, কোমায় ছিল। সে বেঁচে থাকবে কিনা আমরা জানতাম না। আল্লাহর অশেষ রহমতে তাকে আমরা ফিরে পেয়েছি। আমি অত্যন্ত সৌভাগ্যবান। তাকিম এবং আমার নাম তৌহিদ, দুজনের মিল আছে, আমাদের ব্লাড গ্রুপ কিন্তু এক।
তাকিম যখন আহত হয় আমি ফার্স্ট তাকে ব্লাড ডোনেট করি। আমরা কাঁদছিলাম, খুব খারাপ একটা মানসিক অবস্থায় ছিলাম, এবং আমি মনে মনে প্রস্তুত হচ্ছিলাম, যেহেতু তাকিম গেছে 2রা অক্টোবরের পরে 21শে নভেম্বরের এই ঘটনা, তাকিমের যেহেতু আজকে এই অবস্থা, তার মানে নেক্সট হয়তো বা আমি হব। আমি সেই সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ভাইকে ফোন দিয়েছিলাম, ভাই আজকে আমার বন্ধু গেছে, কালকে হয়তো বা আমি হব। তো নাজমুল ভাই আমাকে আশ্বস্ত করেছিলেন, তুহিন তুমি মানসিকভাবে শক্ত থাকো, তোমার সাহস, শক্তি, সামর্থ্য সম্বন্ধে আমি জানি, তুমি মানসিকভাবে ভেঙে পড়ো না, তোমরা শক্ত থাকো, ইনশাল্লাহ আমরা এটা দেখবো, তোমাদের কিছু হবে না, তোমাদেরকে সবাই সহযোগিতা করবো। তো আমরা পরবর্তীতে তাকিম তো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে ভর্তি থাকলো, আমি আর তানিম খুব সাবধানতা সহকারে তখন ওই কয়েকটা দিন পার করেছি। আমাদের তৎকালীন রাজশাহী ইউনিভার্সিটি ছাত্রলীগের প্রেসিডেন্ট আহমদ আলী মোল্লা এবং সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু ভাই, তারাও আমাদেরকে মানসিকভাবে খুব সাহস জুগিয়েছে, তা নাহলে আসলে আমরা খুব ভেঙে পড়তাম। আমি সেই সময় অনার্স 3rd ইয়ারে ছিলাম, তো 3rd ইয়ার, সরি 4th ইয়ারে। তো পরবর্তী পরীক্ষা দিতে পারবো বা প্রত্যেক সেকেন্ড আমি একটা ধাপ দিব, ফিরে আসবো কিনা, এই নিশ্চয়তাটা কিন্তু ছিল না। আমার আম্মু, আব্বু আব্বু ব্যাংকার ছিলেন। আমি যখন প্রত্যেকদিন মনে পড়ে, আমার আম্মু কপালে একটা চুমু দিতেন, কপালে চুমু দিয়ে আম্মু বলতেন স্থানীয় ভাষায় যে যাও তোমাকে আমি আল্লাহর হাতে সঁপে দিলাম। তো আমি মায়ের দোয়া নিয়ে, মায়ের চুমুটা নিয়ে ক্যাম্পাসে যেতাম মোটরসাইকেল নিয়ে, এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি মানসিকভাবে তৈরি থাকতাম, হয়তো আমাকে অ্যাট্রাক্ট হতে হবে আর আমাকে প্রতিহত করতে হবে। যেহেতু আমি মোটামুটি রেগুলার জিম করতাম, খেলাধুলা করতাম, সাহসের ব্যাপারে এটা আমি আসলে বলবো না, আমাকে বরাবরই সবাই একটু দুঃসাহসী বলে। আমি অনেক রিস্ক নিতে ভালোবাসি, আমি রিস্ক নিতামও। এরকমই একটা মুহূর্তে 2013 সালের 20শে জুলাই সম্পাদক নির্বাচিত হই, এবং তার কিছুক্ষণ পরে আমাদের তৎকালীন আমাদের রাজশাহী ইউনিভার্সিটির সাবেক সাধারণ সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন একান্ত ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর ভাই, এবং আমাদের তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ভাই আমাকে সাবধান করে দিয়েছিলেন ফোন করে, যেহেতু নাজমুল এর ফোনে তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি ফোন করে হুমকি দিয়েছিল যে আপনারা যাকে সেক্রেটারি নির্বাচন করে গেলেন তাকে তো বাঁচিয়ে রাখতে পারবেন না, তাকে তো আমরা ছেড়ে দেব। তো ওর পরপরই শিখর ভাই আমাকে ফোন দিয়ে আমাকে সাবধান করেছিলেন যে শিবিরের সভাপতি মাত্র নাজমুলকে ফোন করে এরকম কথা বললো, তুহিন তুমি খুব সাবধানে দেখো ভাই, তোমার ওপর অ্যাটাক হতে পারে, তুমি খুব সাবধানে। আমি ভাইটিকে বলেছিলাম যে ইনশাল্লাহ আমি সাবধান থাকবো, কোনো সমস্যা হবে না। 22শে জুলাইয়ের পরপরই, সরি 20শে জুলাই আমার রাজশাহী ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কমিটি আমি করেছিলাম ঠিক 7 দিনের মাথায়। 29শে জুলাই কমিটি করে যাওয়ার পর 30 জুলাই থেকে আমার রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস ঈদ উল ফিতরের ছুটি ছিল। আমাদের ক্যাম্পাস খুললো হচ্ছে 16ই আগস্ট। 16ই আগস্টে ক্যাম্পাস ওপেন হওয়ার পরে আমি আমার হল মাদার বক্সে যে আমার রুমে থাকি, আমার রুমে যে দেখি আমার রুমটা তছনছ করা ছিল, তালা ভাঙা ছিল, বদ্ধ হলে, সিল করা হলে, ছাদ দিয়ে, প্রাচীর টপকে ছাদ দিয়ে এসে কেউ আমার রুম তছনছ করে আমার রুমের আমার জামা কাপড়, আমার বেডশিট পর্যন্ত নিয়ে চলে গেছিল। আমি তখন একটু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে মাত্র ক্যাম্পাসে ঢুকলাম, আজকে ফার্স্ট ডে, হয়তো বা খুব খারাপ কিছু একটা হতে পারে। আমি আমার অভিভাবক এইচ.এম. খায়রুজ্জামান লিটন ভাইকে ফোন করলাম, রাজশাহী ইউনিভার্সিটির তৎকালীন উপাচার্যকে ফোন করলাম, আমাদের তৎকালীন আরএমপি কমিশনারকে ফোন করলাম, ফোন করে সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি যে এই অবস্থা। আমি আমার সিদ্দিকী নাজমুল আলম ভাইকে ফোন করেছি। আমি সবসময় তাকে মানে আমার নেতা হিসেবেই বলি, বড় ভাই, আমার ছাত্র। বেডশিট পর্যন্ত নিয়ে গেছে। এখন শিবির তো যে কোনো সময় পরে অ্যাটাক করতে পারে, আপনি একটু যদি বলে দিতেন। তো নাজমুল ভাই আমাকে আশ্বস্ত করলো, ঠিক আছে তুহিন, কোনো সমস্যা হবে না। আমি তারপরে হলে থাকলাম, রাতে থাকলাম। 16ই আগস্ট তো আমি 20শে আগস্ট প্রথম প্রোগ্রাম করেছিলাম আমাদের রাজশাহী ইউনিভার্সিটি শেরে বাংলা হলে। 20শে আগস্ট প্রোগ্রাম করে
22শে আগস্ট প্রোগ্রাম করলাম হচ্ছে আমাদের আমির আলী হলে। আমির আলী হলে প্রোগ্রাম দেওয়ার পরে আমরা বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু যেহেতু খুব অল্প কয়েকদিন হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি তখন ওপেন হয়েছে ঈদ উল ফিতরের ছুটির পরে, খুব বেশি কিন্তু ছাত্র, তারপরেও আমরা মাদার বক্স থেকে যে আমির আলী হলে সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করি। আমি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার পর যখন ওখান থেকে যাই, আমির আলী হল ত্যাগ করে যখন আমার উদ্দেশ্য ছিল আমি ইয়াতে যাব, মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে যাব, লিটন ভাই সাথে দেখা করে আমি জামাত চেঞ্জ করার জন্য। ঠিক আমির আলী হল এবং আমার হল মাদার বক্স হলের মাঝখানে একটা মেশিন ঘর আছে, মানে যেখানে ডিপ মেশিন আছে যেটাতে উপরে ট্যাঙ্কে, রিজার্ভ ট্যাঙ্কে পানি ওঠে। সেই মেশিন দ্যাট ওয়াজ হাসিব জিয়াউদ্দিন বাবলু। আমি ফোনে কথা বলছিলাম, আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম। আম্মু আমাকে, আমি যখন বক্তব্য দিই তখন আম্মু আমাকে বেশ কয়েকবার ফোন করেছিলেন। আমি ফোনটা সাইলেন্ট করতে বাধ্য হয়ে যেহেতু বক্তব্য দিচ্ছি। তো বক্তব্য শেষ করে আমি যখন হলে গিয়ে যাচ্ছি, আম্মুর সাথে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম, আম্মুর সাথে কথা বলছি। ঠিক ওই সময় আমার হাতে ফোন, সামনে থেকে একটি ছায়া মূর্তি এসে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমি সামনে তাকিয়ে মানে দেখে আশ্চর্য হয়ে। তুহিন ভাইকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা আবারও গল্প শুনবো, বাকি গল্প। আমি কাজী মারুফ ভাই কাছে যেতে চাই। কাজী মারুফ ভাই, আপনারও এরকম অনেক গল্প আছে আমি জানি, আপনি সহসভাপতি ছিলেন এবং আপনারও অনেক, তুহিন ভাইকে আমরা আবার পেয়েছি। তুহিন ভাই, আপনার কাছে আপনার বাকি গল্প আমরা শুনবো, তার আগে হ্যাঁ সরি, আসলে নেটওয়ার্ক প্রবলেম ছিল হয়তো। তুহিন ভাই, আপনার বক্তব্যটা শেষ করেন। তুহিন ভাই, আপনি আপনার আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, তখন মাত্র সালাম পেয়েছে, তুহিনের ঘটনা কিন্তু মাত্র সালাম পেয়েছে। এখন যদি সালামটা না দিয়ে, সরি মারুফ ভাই, নেটওয়ার্ক প্রবলেম ছিল। না, ঠিক আছে। তুহিন ভাই, নেটওয়ার্ক আবার সামনে হাসিবকে দেখি এবং হাসিব আমাকে কোনো কথা বলার সুযোগও দেয়নি। শুধু এই উক্তিটাই ছিল যে শালা তুহিনকে পাওয়া গেছে, তুহিনকে ধর। এটা বলার সাথে সাথে 4 থেকে 5টা বোম এবং একই সাথে ফায়ার ওপেন হয়। আমার বাম পাশে ছিল আমার সমাজসেবা বিষয়ক সম্পাদক শাওন সরকার। আর ডান হাতে, মানে গুলিটা হয়তো বা আমার পেট টার্গেট করে করা হয়েছিল। আমার ঠিক বাম পাশে শাওন ছিল, তার ডান হাত দিয়ে গুলি ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। শাওন সেখানে পড়ে যায় এবং হাসিব আমাকে ফার্স্ট চাপাতি দিয়ে চার্জ করে, দ্যাট ইজ আমার ডান কানের উপরে। আমি তখন পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমার পিঠের উপরে বসে পড়ে একজন, বসে পিঠে আমার অনেকগুলো খুর দিয়ে কাটার দাগ আছে, অনেকগুলো চার্জ হয়েছে। হাসিবের প্রথম কথা ছিল যে তুহিনের হাত পায়ের রক্তাক্ত। সেক্ষেত্রে আপনারা হয়তো বা জানেন যে আমার কিন্তু তর্জনীটি নেই, আমার হাতটা জাস্ট ফ্লোরের উপরে রেখে চাপাতি দিয়ে কোপ দিয়ে আমার 4টি আঙ্গুলি বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরবর্তী 3টি ঝুলে ছিল, আর তর্জনী আঙ্গুলটি তারা যাওয়ার সময় টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায়। আমি কিন্তু খুব সহজে ঘটনাগুলো বলছি, যদিও আপনারা হয়তো বুঝতে পারবেন যে ঘটনাটি কতখানি রোমহর্ষক ছিল। ওরা আমাকে বারবার বলছিল যে শিবিরের বিরুদ্ধে লাগিস। আমি কি বলবো, আমি তো আসলে সেন্সলেস ছিলাম, বারবার সেন্স যাচ্ছিল আসছিল। ওরা আমার নাকে আঙ্গুল দিয়ে হাত দিয়ে পরীক্ষা করে যে আমি এখনো বেঁচে আছি কিনা। আমি আসলে সৌভাগ্যবান যে সেই সময় আমার হয়তো বা আল্লাহ বাঁচিয়ে রাখবেন, আমার সেন্সটা একটু কাজ করছিল। আমি ইচ্ছাকৃত আমার ব্রেথটা বন্ধ রাখি, যে আমি তো মারা যাচ্ছি এবং এই সময় যদি শিওর হয় যে আমি বেঁচে আছি তাহলে তো আমাকে মেরে ফেলি। আমি নড়াচড়া করার মতো শক্তি ছিল না, জাস্ট আমার শ্বাসটা আমি বন্ধ রাখি। সেই সময় ওরা উঠে চলে যায়। পরবর্তীতে আমার মুখ থেকে একটা সাউন্ড বের হয় যে উফ বাবা। আমি হয়তো আমার বাবাকে বেশি ভালোবাসি, আব্বুকে বেশি ভালোবাসি বলে আঘাতপ্রাপ্ত হলে কিন্তু আমি অন্যান্যরা
সবাই সাধারণত মা বলে শব্দ করে, আমি কিন্তু বাবাই বলি। এটা হয় আমার ছোটবেলা থেকে অভ্যাস, বা আব্বুর প্রতি আমার বেশি ভালোবাসা একটা বহিঃপ্রকাশ হতে পারে। আমি উফ বাবা সাউন্ডটা করার সাথে সাথে কিন্তু তারা আবার ব্যাক করে এসে এই এতক্ষণ তারা আমার রাইট সাইডে হিট করছিল, আর ডান পা এবং ডান হাত, পিঠের ডান সাইড, মাথার ডান সাইড, এটা অলরেডি কাট হয়ে গেছে। পরবর্তীতে ফিরে এসে তারা আমার বাম পায়ের উপর অ্যাটাক শুরু করে। তো তখন আমি ফাইনালি আমার ইয়াটা বন্ধ করে দিই, একেবারে নিঃশ্বাস বন্ধ করে দিই, এবং তারা 5 থেকে 10 সেকেন্ডের মতো আমাকে কুপিয়ে চলে যায়। এরপর আমি পকেট থেকে মোবাইল বের করে আমার সাংগঠনিক সম্পাদক ছিল তৎকালীন আসিফকে ফোন করি। তার আগে অবশ্য আমি ফোন করেছিলাম তানিমকে। তানিম হি ওয়াজ দ্য জয়েন্ট সেক্রেটারি। আমি তানিমকে ফোন দিয়েছি, তানিমের ফোন বন্ধ ছিল, আবার ফোন করি, ফোন বন্ধ ছিল। তারপর আমি আসিফকে ফোন করি যে আমাকে মেরে রেখে গেছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো। তো ওরা এর মধ্যে 5-7টা বোমের সাউন্ডে কিন্তু আতঙ্কিত ছিল। কেউ এখনো বুঝে উঠতে পারেনি যে তুহিনকে অ্যাটাক করা হয়েছে। জাস্ট সাউন্ড পড়ে আছে ড্রেনের মধ্যে, আমি ড্রেনের পাশে পড়ে আছি, আর আমার সঙ্গে যে 6-7 জন ছিল তারা দৌড়ে মাদার বক্স হতে চলে গেছে। ওরা যেহেতু টার্গেট ছিল না, ওদের উপর কোনো অ্যাটাক হয়নি। আমাকে আসিফ রেসপন্স করলো, রিপ্লাই দিল যে ভাই আমি এখনই আসছি। তারপর আমি সেন্সলেস হয়ে যাই। এরপরে যখন রাজশাহী মেডিকেলে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় তখন আমার সেন্স ফিরে আসে। ওই ঘটনাটা, ওই স্মৃতিটা আসলে আমার জীবনে খুব বেদনার একটা স্মৃতি। এটা বলতে গেলে ইমোশনাল হয়ে যায়, আবার কন্ট্রোল করতে হয়। যাই হোক, অন্য